গত পর্বে আমরা দেখেছিলাম ইন্টার্ন ইমানদের বাড়ি থেকে বের হয়ে অ্যাশকে জড়িয়ে ধরেছিল, আর এটা দেখে দূরে থাকা ইমানের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে তো ইন্টার্নকে ছোটবেলা থেকেই পছন্দ করত। আর এবার অ্যাশ কি করবে? তো চলুন আর দেরি না করে আমাদের টান টান উত্তেজনায় ভরা এই গল্পের শেষ এপিসোডটা শুরু করা যাক। পরের দৃশ্যে আমরা দেখি ইমান তার বাবাকে নিয়ে কোথাও যেতে যেতে ভাবছিল যদি ইন্টার্ন তার ব্যাপারে সবকিছু বলে দেয় তাহলে সে ধরা পড়ে যাবে। তাই ইমান ঠিক করে সে আর তার বাবা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে। কিন্তু রেল স্টেশনে যাওয়ার পর সেখানে তার সাথে ওই পুলিশ অফিসারের দেখা হয়ে যায়, যারা তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। তাই ইন্টার্ন সাথে সাথেই আবার তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর সে ভাবছিল হয়তো ইন্টার্ন এতক্ষণে সবকিছু পুলিশকে বলে দিয়েছে, কিন্তু যে করেই হোক তাকে এই সমস্যা থেকে বের হতে হবে। হঠাৎ করে ইমানের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ব্যাগ থেকে সেই এক্সেস কার্ডটা বের করে, যেটা সে অ্যাশের নামে প্রিন্ট করেছিল। আর এখন তার প্ল্যান হলো যে করে হোক স্যামের উপর এই সবকিছুর দোষ চাপিয়ে দিতে হবে। তার জন্য সবার আগে তার স্যামের উপর নজরদারি করতে হবে। এজন্য প্রথমেই সে তার ল্যাপটপ থেকে স্যামের কম্পিউটারে একটা ভাইরাস পাঠায়, আর স্যাম ইমেইলে ক্লিক করতেই তার কম্পিউটার হ্যাক হয়ে যায়। ইমান স্যামের কম্পিউটার চেক করে জানতে পারে আসলে সে সিসিটিভির ফুটেজের যতগুলো ভিডিও রিকভার করেছে তার সবগুলো ইন্টার্নকে দেয়নি, কারণ সার্ভার রুমে প্রবেশ করার দিন ইমান যতক্ষণ ওয়াশরুমে ছিল স্যামও ওই দিন অসুস্থতার কারণে ওয়াশরুমে ছিল, কিন্তু সে সবাইকে বলেছিল সে তার ডেস্কে ছিল। এজন্য সেই সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছিল স্যাম ওয়াশরুম থেকে বের হচ্ছে। সেই ফুটেজগুলো সে কাউকেই দেয়নি, বরং নিজের কম্পিউটারে ক্রপ ফাইল নামে সেভ করে রেখেছে। আর সেখান থেকে ইমান প্রথম সেই ফুটেজগুলো রিকভার করে নেয়। তারপর সে স্যামের পার্সোনাল মেইল খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে স্যামের মেইল আইডি পেয়ে যায়, আর সেখান থেকে আইপি নিয়ে স্যামের হোম কম্পিউটার হ্যাক করে ফেলে। আর তার পার্সোনাল মেইল থেকে ইমান এটা খুঁজে বের করে যে স্যাম কবে কবে ছুটি নিয়েছে। ব্যাংকের এমপ্লয়িরা সপ্তাহে 2 দিন ছুটি পায়, আর ইমান দেখে এর আগে স্যাম কবে ছুটি নিয়েছে। সেটা দেখেই ইমান বুঝতে পারে স্যাম এরপর কোন দিন ছুটিতে থাকবে। আর যেদিন স্যাম ছুটিতে ছিল ঠিক সেদিন ইমান ব্যাংকে আসে, আর ইমান ইচ্ছে করে সব এমপ্লয়ি আসার আগে ব্যাংকে ঢোকে। এরপর চুপচাপ স্যামের ডেস্কের কাছে গিয়ে অ্যাশের নামে প্রিন্ট করা এক্সেস কার্ডটা সে স্যামের টেবিলে রেখে আসে। অন্যদিকে ইন্টার্ন যখন ব্যাংকে এসে তার কেবিনে যায়, সেখানে এসে সে অ্যাশকে দেখতে পায়। আসলে অ্যাশ সেখানে বসে রেজার কম্পিউটারে কারা লগ ইন করেছিল সেটার লিস্ট বের করার চেষ্টা করছিল, আর সে এই কাজটা কাউকে না জানিয়েই করতে চাচ্ছিল। এজন্য ইন্টার্নের রুমে বসেছিল, কিন্তু ইন্টার্ন এখানে তাকে কিছুই বলে না, কারণ হয়তো সে মনে মনে এখন অ্যাশকে পছন্দ করতে শুরু করেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই অ্যাডমিন রুম থেকে একটা মেয়ে দৌড়ে ইন্টার্নের কাছে আসে, আর তাকে বলে ব্যাংকের সার্ভারে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। এটা শুনে ইন্টার্ন আর অ্যাশ যখন অ্যাডমিনের রুমে এসেছে তখন তারা বুঝতে পারে আসলে তাদের সার্ভার আবারও কেউ হ্যাক করেছে, আর এবার তাদের পুরো ব্যাংকিং সিস্টেম কাজ করছে না। আর তখনই ইমান দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। আসলে এই হ্যাকটা ইমানই করেছে। এদিকে তখন স্যাম তার বাড়িতে ঘুমাচ্ছিল। হঠাৎ করে যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় তার সামনে ব্যাংকের সিকিউরিটি অফিসাররা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তাদেরকে দেখে স্যাম ভয় পেয়ে যায়। আসলে ইমান এবার স্যামের হোম কম্পিউটার থেকেই ব্যাংকের সার্ভারে অ্যাটাক করেছিল। সিকিউরিটি অফিসাররা স্যামকে ব্যাংকে নিয়ে আসে, আর তার সামনেই স্যামের ডেস্ক চেক করতে থাকে। আর তখনই তারা সেখানে অ্যাশের নামে প্রিন্ট করা এক্সেস কার্ড দেখতে পায়। আর সিকিউরিটি অফিসাররা স্যামকে জিজ্ঞেস করে ওই দিন ব্যাংকের সার্ভার অ্যাটাকের সময় তুমি কোথায় ছিলে? স্যাম বলে আমি তো আমার ডেস্কেই ছিলাম। তখন সিকিউরিটি অফিসার তার মোবাইল বের করে সেই ফুটেজটা দেখায়, যেখানে দেখা যাচ্ছিল স্যাম ওয়াশরুম থেকে বের হচ্ছে। আর এতে সবার সন্দেহ স্যামের উপরেই আসে, এমনকি সিকিউরিটি অফিসাররা তাকে ধরে নিয়ে যায়। ইমান এতক্ষণ সবকিছু দাঁড়িয়ে দেখছিল, কিন্তু নিজেকে বাঁচাতে স্যামকে এভাবে ফাঁসিয়ে দিয়ে ইমানের খুবই খারাপ লাগছিল। এমনকি রাতে বাড়ি ফেরার সময় তার শরীর এতটা খারাপ হয়ে যায় যে কারণে সে বমি করতে শুরু করে। আর ঠিক তখনই সেই পুলিশ অফিসার দুজন এসে তাকে আবারও ধরে নিয়ে যায়। আর এবার ঠিক আগের মতোই একটা অন্ধকার রুমে তাকে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করতে থাকে। অফিসার দুজন বলে আমরা জানি তুমি ব্যাংকে চুরি করেছো, আর এর জন্য তোমার জেল হতে পারে, কিন্তু তুমি যদি আমাদেরকে ইবু জারার ব্যাপারে সব সত্যিটা বলে দাও তাহলে আমরা তোমাকে বাঁচিয়ে নেব, আর তা না হলে তোমাকে এখানেই মেরে ফেলবো। এটা বলে একজন অফিসার বন্দুক বের করে ইমানের দিকে তাক করে। ইমান এই সব কিছুতে অনেক বেশি হতাশ আর ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে অফিসারের বন্দুকে মাথা ঠেকিয়ে বলে তোমাদের যা করার সেটা করতে পারো, কিন্তু শেষ পর্যন্ত আমার উত্তর একটাই থাকবে, আমি কিছু জানি না। তো ঠিক তখনই সেই রুমের দরজা খুলে যায়, আর সেখানে ইবু জারা চলে আসে। আসলে এই দুজন পুলিশ অফিসার
অফিসার ইবু জারার লোক ছিল আর তারা ইবু জারার কথাতেই ইমানের পরীক্ষা নিচ্ছিল। ইবু সেখানে এসে ইমানকে বলে, আমার সাথে কাজ করতে হলে দুটো জিনিসের প্রয়োজন, এক আমার প্রতি বিশ্বস্ততা আর দুই সাহস। তোমার মধ্যে দুটোই আছে, তাই আমরা একসাথে কাজ করতে পারবো। আর ইবুর এই সব কথার অর্থ ছিল এখন থেকে ইমান ইবুর সাথে কাজ করবে। এর পরের দিন আমরা দেখতে পাই ইমান আর ইন্টার্ন একসাথে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। ঠিক তখনই ইন্টার্ন বলে, ভালো হয়েছে যে স্যাম ধরা পড়ে গেছে, তা না হলে হয়তো আমার চাকরি চলে যেত। তখন ইমান বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু হঠাৎ করে ইন্টার্নের ফোনে একটা কল আসে আর ইন্টার্ন ফোন রিসিভ করলে বুঝতে পারে এটা অ্যাশের ফোন। আসলে আজকে রাতে অ্যাশ ইন্টার্নকে তার বাড়িতে ডিনারের ইনভাইট করেছে। এটা শুনে ইমান বলে, কি ব্যাপার, তোমরা দুজন কি রিলেশনশিপে আসতো নাকি? ইন্টার্ন উত্তর দেয়, কেন, তোমার কি হিংসা হচ্ছে? এটা বলে ইন্টার্ন অ্যাশের প্রশংসা করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ইমান বলে, আমি চাকরি থেকে রিজাইন করছি, কারণ একটা সফটওয়্যার কোম্পানি আমাকে ভালো বেতনের অফার করেছে। ইমানের কথা শুনে ইন্টার্নের চোখে পানি চলে আসে। এর ঠিক 2 সপ্তাহ পরে ইমান ব্যাংক থেকে রিজাইন করে। এরপর আমরা দেখতে পাই ইমান এখন ইবু জারার হয়ে কাজ করছে আর সে প্রতিদিন পুরো দেশের ব্যাংকগুলোর 80 লাখ কাস্টমারের থেকে 1 পয়সা করে টোটাল 8 লাখ টাকা চুরি করছে। আর এভাবেই সে 2 সপ্তাহের মধ্যে 1.6 মিলিয়ন রিঙ্গিত পেয়ে যায়। এর মধ্যে অর্ধেক টাকা ছিল ইবু জারার আর বাকি অর্ধেক ইমানের। ইমান তার ভাগের টাকাগুলো এটিএম থেকে ক্যাশ হিসাবে উঠাতো আর বাকি টাকা সে তার নামে খোলা ফেক একটা কোম্পানির অ্যাকাউন্টে জমা করত। আর কোম্পানির অ্যাকাউন্টে মিলিয়ন রিঙ্গিত থাকলেও আসলে কেউ সন্দেহ করে না, শুধুমাত্র ইনকাম ট্যাক্সের প্রুফ থাকলেই হয়। ইমানও কিছু ফেক ট্যাক্স আর ইনভয়েস জমা দিয়ে রেখেছিল। ব্যাংকে জমানোর পাশাপাশি ইমান কিছু ক্যাশ টাকা তার বাড়িতেও লুকিয়ে রেখেছিল, যাতে কোনো সমস্যা হলে সেই টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারে। ইমানের বাবা তাকে একদিন বলে, এভাবে আর কতদিন, তুমি ঠিকমতো খাও না, এমনকি আমার সাথে কথাও বলো না, আর এভাবে এখানে থাকলে তো ইবুর লোকেরা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। ইমান আসলে তার বাবাকে এখনো জানায়নি যে সে ইবুর হয়ে কাজ করছে। হঠাৎ করে ইমান উপরে ছিল, তখন নিচে তার বাবার গলা শুনতে পায়। ইমানের বাবা কারো উপর রাগ করে কথা বলছিল। ইমান দ্রুত নিচে নেমে আসলে সেখানে এসে সে ওই লোকটাকে দেখতে পায় যে প্রথম দিন দেবার আস্তানায় হামলা করে তার 2জন লোককে মেরে ফেলেছিল। ইমান লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাও? সাথে সাথে লোকটা ইমানকে ধরে তার হাত পিছনে মোড়া দিয়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই ব্যাংকে এসে ইন্টার্ন অ্যাশের ডেস্কের কাছে আসে আর সেখানে এসে দেখতে পাই অ্যাশ তার ল্যাপটপে কিছু একটা নিয়ে কাজ করছে। কিন্তু ইন্টার্নকে দেখার সাথে সাথেই সে তার ল্যাপটপ বন্ধ করে দেয়। এটা দেখে ইন্টার্নের কিছুটা সন্দেহ হয়। ঠিক তখনই সেখানে অ্যাডমিনের রুমে সেই মেয়েটা চলে আসে। সে ইন্টার্ন আর অ্যাশকে বলে, ওদের ব্যাংকে 10 বছর আগে ডিঅ্যাক্টিভ হওয়া একটা অ্যাকাউন্ট থেকে রিসেন্টলি উইথড্র হয়েছে। আর সব থেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো আমাদের ব্যাংকের কালেকশন অ্যাকাউন্ট থেকে সেই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে 95,000 রিঙ্গিত ট্রান্সফার করা হয়েছিল, এমনকি সেই টাকাটা কেউ তুলে নিয়েছে। এটা শুনে অ্যাশ আর ইন্টার্ন দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা জানতো কালেকশন অ্যাকাউন্টে সবসময় কাস্টমারদের চার্জগুলো এসে জমা হয়, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কখনো অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার কথা না। তখন অ্যাশ মেয়েটাকে জিজ্ঞেস করে, এই 10 বছরের এই অ্যাকাউন্ট থেকে এর আগে আর কখনো উইথড্র হয়েছে? কিন্তু মেয়েটা জানায়, না, এটাই 10 বছরের প্রথম উইথড্র, এমনকি আমি খোঁজ নিয়েছি এটা অ্যাকাউন্টের মালিক উঠায়নি। তখন ইন্টার্ন আর অ্যাশ দুজনেই সার্ভার রুমে আসে আর এটা চেক করতে শুরু করে যে ওই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে আসলে কোথা থেকে টাকা এসেছে। তখন তারা দেখতে পায় ব্যাংকের যত কাস্টমার আছে সবার অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করে কেটে প্রথমে ব্যাংকের কালেকশন অ্যাকাউন্টে এসেছিল আর তারপর সেখান থেকে টাকাগুলো সোজা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। ইন্টার্ন ট্রান্সফারের ডেট দেখে বুঝতে পারে এটা প্রায় 2 মাস আগে করা হয়েছে। অন্যদিকে তখন ইমান ইবুজারকে ফোন করে জানতে চাই সে ওই বৃদ্ধ লোকটাকে কেন পাঠিয়েছে। ইবুজার তখন তার ড্রাগের কারখানায় ছিল আর সে ইমানকে বলে, আসলে তুমি এখন অনেক বড়লোক হয়ে গেছো, প্রত্যেক টাকাওয়ালা মানুষের একজন বডিগার্ড প্রয়োজন, এজন্যই তোমাকে পাহারা দেওয়ার জন্য ওই লোকটাকে পাঠানো হয়েছে। এরপর ইবুজার বলে, আমার মতো মানুষের জন্য প্রতিদিন 8 লাখ টাকা অনেক কম অ্যামাউন্ট হয়ে যায়, তাই তোমাকে এবার আমার জন্য প্রতি সপ্তাহে 10 মিলিয়ন চুরি করতে হবে। এটা বলে ইবু ফোন কেটে দেয়। ইবু ফোন কাটার পর ইমান এবার টেনশনে পড়ে যায়, কারণ সে হিসাব করে দেখে ইবুর কথা মতো সপ্তাহে 10 মিলিয়ন করতে হলে তাকে প্রতিদিন 1.4 মিলিয়ন চুরি করতে হবে। কিন্তু সে যদি কাস্টমারের অ্যাকাউন্ট থেকে বেশি টাকা কেটে ফেলে তাহলে খুব অল্প দিনের মধ্যেই ধরা পড়ে যাবে। এজন্য ইমান ঠিক করে এখন সে আবারও তার পুরাতন ব্যাংকটা হ্যাক করবে এবং সেখানকার অ্যামাউন্ট যোগ হলেই এত টাকা চুরি করা সম্ভব। আর কিছুক্ষণের মধ্যেই সে আবার আগের পদ্ধতিতেই একটা অ্যাকাউন্ট করার জন্য তার আগের ব্যাংকে মেইল করে আর সেই মেইলে ক্লিক করতেই তাদের সার্ভার আবারও হ্যাক হয়ে যায়। ইন্টার্ন আর অ্যাডমিন রুমের সেই মেয়েটা তখন অ্যাডমিন রুমে বসেছিল আর তারা খেয়াল করে তাদের অ্যাডমিন পিসি
পিসি আবারও স্লো হয়ে গেছে। এটা দেখে ইন্টার্নের এবার একটু সন্দেহ হয়। সে মেয়েটাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আমাদের অ্যাডমিন পিসি এর আগে কবে স্লো হয়েছিল? তখন মেয়েটা জানায় ঠিক 2 মাস আগে। আর তখন এটা শুনে ইন্টার্নের মনে পড়ে যায় যে ঠিক 2 মাস আগে একইভাবে অ্যাডমিন পিসি হ্যাং করার আগেই তাদের ব্যাংক থেকে 1 সেন্ট করে চুরি হয়েছিল। ইন্টার্ন বুঝতে পারছিল নিশ্চয়ই এবার বড় কিছু হতে যাচ্ছে। তখন আমরা ইনফরমেশন টেকনোলজি মিনিস্টারকে দেখতে পাই। নিউজ রিপোর্টারদের সামনে বলছিল ডিজিটাল কার্মা একজন অপরাধী আর তার ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে, খুব দ্রুতই তাকে খুঁজে বের করা হবে। আসলে ইমান এখানে একটা চালাকি করছিল। সে এই পর্যন্ত যতগুলো চুরি করেছে সবগুলোই ডিজিটাল কার্মা নাম ব্যবহার করেই করেছে, যাতে তার উপর সন্দেহ না আসে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিজিটাল কার্মা নামের হ্যাকারই সবার প্রথমে ইন্টার্নের কম্পিউটার হ্যাক করেছিল আর সেখান থেকে ইমান ব্যাংকের সার্ভার বাঁচিয়েছিল। ইমান আর তার বাবা ঘরে বসে খাচ্ছিল। এমন সময় ইমান বলে, আমি আমাদের আগের বাড়িটাকে অনেক মিস করি, কারণ সেখানে সবসময় চারপাশে প্রতিবেশীদের চিল্লাপাল্লার শব্দ শোনা যেত। ইমান তখন জিজ্ঞেস করে, তোমার এখানে কেমন লাগছে? ইমানের বাবা বলে, আমার ভয় হয়, সবসময় ইবুজারার লোকেরা কখন আমাদেরকে খুঁজে মেরে না ফেলে। আর তখন ইমান বলে, যতক্ষণ আমি ইবুজারার টাকা কামিয়ে দিচ্ছি সে নিজেও আমাকে কিচ্ছু বলবে না, এমনকি কাউকে আমার পর্যন্ত আসতেও দেবে না। ঠিক তখনই ইমান আর তার বাবা বাইরে কারো আসার শব্দ শুনতে পায়, কিন্তু ইমানের বডিগার্ড উসমান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন ইমান বাইরে এসে দেখে এটা কাদাক ছিল। ইমান উসমানকে বলে, কাদাক আমার বন্ধু, তাকে ভেতরে আসতে দাও। এরপর কাদাককে নিয়ে ভিতরে এসে ইমান তার বাবাকে বলে, আজ থেকে কাদাক আমার পিএ। এটা শুনে ইমানের বাবা বলে, এতদিন শুনেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবসময় মেয়ে হয়, কিন্তু আজকে দেখছি অন্য কিছু। আর এরপর থেকেই ইমান এবং তার বাবার চলাফেরার চালচলন একেবারেই পাল্টে যায়। তারা দামি জামা কাপড়, দামি ঘড়ি এবং দামি গাড়ি কিনে জীবন উপভোগ করতে শুরু করে। ইমান এই পর্যন্ত অনেক দারিদ্রতা দেখেছিল, তাই সে এখন তার জীবন উপভোগ করতে চায়। আসলে ইমানের একটা নিয়ম ছিল, সে কখনো সেই সব লোকদের টাকা চুরি করত না যারা দিন রাত খেটে পরিশ্রম করে ইনকাম করত। তার বদলে সে ধনী ব্যবসায়ী আর পলিটিশিয়ানদের থেকে চুরি করত, কারণ ইমানের বিশ্বাস ছিল এই লোকগুলো কোনো না কোনো ভাবে অন্যদের কাছ থেকে টাকা চুরি করছে। কোনোর দিকে তখন ব্যাংকে অ্যাশ ইন্টার্নকে সেই সব ফেক অ্যাকাউন্টগুলো বের করে দেখায় আর বলে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেই হ্যাকার টাকা উইথড্র করে। তখন ইন্টার্ন জিজ্ঞেস করে, এটিএম থেকে তো 30,000-এর উপরে টাকা ওঠানো যায় না, তাহলে হ্যাকার এত টাকা কিভাবে ক্যাশ ওঠাচ্ছে? অ্যাশ তখন বলে, আসলে হ্যাকার একটা নকল কোম্পানি সাজিয়ে সেটার মাধ্যমে ব্যাংকে অনলাইন উইথড্র দেয় এবং এরপর সে নিজে গিয়েই কোম্পানির এমপ্লয়ি সেজে ব্যাংক থেকে টাকা তুলে নেয়। এটা শুনে ইন্টার্ন বলে, তাহলে আমাদের উচিত এই অ্যাকাউন্টগুলোর উপর নজর রাখা, যাতে করে চোর এরপর উইথড্র দিলে আমরা তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে চোরকে খুঁজে বের করতে পারি। অন্যদিকে তখন আমরা দেখি ইমান বিনটেক ব্যাংক, অর্থাৎ যেখানে সে আগে চাকরি করত, সেখানে ফোন করে একটা নকল কোম্পানির মালিক সেজে তাদেরকে বলে, আমার একটা এমপ্লয়িকে পাঠাচ্ছি টাকা ওঠানোর জন্য, তার কাছে ক্যাশ দিয়ে দিও। এটা বলেই ইমান তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার অভিনয় করে আর সেই প্রত্যেকবার এমনটাই করে যাতে করে ব্যাংকের এমপ্লয়ি তার উপর সন্দেহ না করে। কিন্তু তখনই সে তার বাবা আর কাদাকের মধ্যে কথা কাটাকাটির আওয়াজ শুনতে পায় আর তাদের কাছে সেখানে ঝগড়া মিটিয়ে কাদাককে নিয়ে ইমান একটা ক্লাবে চলে আসে আর সেখানে এসে প্রচুর নেশা করে এবং অন্য মেয়েদের সাথে নাচানাচি করে। এর মধ্যে হঠাৎ করে সে ক্লাবের ভিতর ইন্টার্নকে দেখতে পায়, কিন্তু এটা আসলে তার হ্যালুসিনেশন ছিল। ইমান এখনো ইন্টার্নকে অনেক ভালোবাসে, তাই সে পরের দিনই একটা গোলাপ নিয়ে ইন্টার্নের সাথে দেখা করতে যায় আর তাকে প্রপোজ করে। কিন্তু ইন্টার্ন ইমানের প্রপোজাল একসেপ্ট করে না। আসলে সে এখন মনে মনে অ্যাশকে ভালোবাসে। সেদিন মনের কষ্টে ইমান আবারও ক্লাবে আসে আর সেখানে অনেক ড্রাগস নেয়, সেই সাথে কিছু মেয়েদেরকে নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসে। সকালে ইমানের বাবা তার উপর পানি ঢেলে ইমানের ঘুম ভাঙায় আর ইমানের বাবা বলে, এরকম আরো অনেক মানুষ আছে যাদের অনেক টাকা আছে, কিন্তু তারা কেউ তোমার মতো আচরণ করে না। এটা শুনে ইমান তার বাবাকে বলে, ধনীরা কেমন আচরণ করে সেটা তুমি কিভাবে জানবে? তোমার কাছে তো কখনো টাকা আসেনি। ইমানের বাবা তার এই কথার উত্তরে বলে, যদি টাকা আসলে মানুষ এভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে এমন টাকার প্রয়োজন আমার নেই। এবার তখন সে রাগ করে বলে, আজকে যদি তোমার টাকা থাকতো তাহলে মা কখনোই আমাদেরকে ছেড়ে যেত না। এটা বলে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ইমান চলে যাওয়ার পর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। অন্যদিকে তখন ইন্টার্ন অ্যাশের কাছে এসে তাকে বলে, আমার বন্ধু ইমান আমাকে প্রপোজ করেছিল। অ্যাশ তখন বলে, আমি তোমাদের দুজনের জন্য অনেক খুশি, কিন্তু ইন্টার্ন বলে, আমি তার প্রপোজ একসেপ্ট করিনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এটা বলে সে অ্যাশকে প্রপোজ করে, কিন্তু অ্যাশ তখন বলে, আসলে তুমি আমাকে যেরকম ভাবছো আমি তেমনটা না, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না। ইন্টার্ন বলে, তাহলে আমাকে তোমার ব্যাপারে সবকিছু খুলে বলো। অ্যাশ বলে, আমি সবকিছু বলতে পারবো না। এটা শুনে ইন্টার্ন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যাশও তখন তার পিছু পিছু আসে তাকে শান্ত করার
করার জন্য, কিন্তু পেছন থেকে বারবার ডাকার পরেও ইন্টার্ন কিছুতেই থামছিল না। এমন সময় হঠাৎ সেখানে একটা মোটরসাইকেল এসে অ্যাশকে পরাপর কয়েকবার গুলি করে সেখান থেকে পালিয়ে যায়, আর অ্যাশ সেখানেই মাটিতে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি ইমান তার মায়ের বাড়ির সামনে একটা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তার মা বাইরে এসে ইমানকে দেখে অনেক খুশি হয়। ইমান তখন একটা দামি নেকলেস তার মায়ের হাতে দিয়ে বলে, জানো মা, আমরা অনেক বড় বাড়ি কিনেছি, এই দেখো আমাদের গাড়িও আছে, আর এখন আমাদের টাকার কোনো অভাব নেই, তাই তুমি চলো এখন আমাদের সাথে থাকবে। কিন্তু ইমানের মা বলে, তোমার কি ধারণা আমি টাকার জন্য তোমাদের কাছ থেকে এসেছি? ইমান জিজ্ঞেস করে, তাহলে কেন ছেড়ে এসেছিলে আমাকে? ইমানের মা বলে, সেটা আমি বলতে পারবো না। ঠিক তখনই একটা ছোট্ট ছেলে বাড়ির বাইরে এসে ইমানের মায়ের দিকে তাকিয়ে থাকে। আসলে এটা ইমানের সৎ ভাই। ইমান তখন তার মাকে বলে, তাহলে অবশেষে নিজের সন্তানকে ভালোবাসতে শিখে গেলে। এটা বলে ইমান সেখান থেকে চলে আসে, আর তার মা বৃষ্টিতে ভিজে কাঁদতে থাকে। এদিকে তখন ইন্টার্ন অ্যাশকে নিয়ে হাসপাতালে এসেছে, আর তাকে দ্রুত ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছিল। এমন সময় অ্যাশের মোবাইলটা নিচে পড়ে যায়, আর ইন্টার্ন তখন মোবাইলটা তুলে নেয়। ইমান যখন তার মায়ের সাথে দেখা করে বাড়ি ফিরে, তখন তার বাবা টিভিতে নিউজ দেখছিল, আর নিউজে অ্যাশকে গুলি করার সিসিটিভির ফুটেজ দেখাচ্ছিল। আর সে ইমানকে জিজ্ঞেস করে, এটা কি তোমার আগের অফিসের কলিগ? ইমান অনেক অবাক হয়ে নিউজটা দেখতে থাকে। তখনই হঠাৎ করে তার কিছু একটা মনে পড়ে যায়। আসলে যে লোকটা বাইকে করে এসেছিল তার জ্যাকেটের পেছনে একটা সোনালী স্করপিয়ানের ছবি আঁকা ছিল। আর ইমানের মনে পড়ে সে যখন তার বাবাকে নিয়ে স্টেশনে গিয়েছিল এই শহর ছেড়ে যেতে, তখন সেখানেও সে ইবু জারার হয়ে কাজ করা একজন পুলিশ অফিসারকে দেখেছিল। তাদের দেখেই ইমান আর তার বাবা সেদিন আবার ফিরে এসেছিল। ইমানের আর বুঝতে বাকি থাকে না অ্যাশকে নিশ্চয়ই ইবু জারা মারিয়েছে, কিন্তু কেন? আর সেটা জানতেই অ্যাশ সোজা ইবু জারার সাথে দেখা করতে আসে। সেখানে এসে ইমান সরাসরি ইবুকে জিজ্ঞেস করে, তুমি কি অ্যাশকে মারতে লোক পাঠিয়েছিলে? ইবু তখন সবকিছুই স্বীকার করে। আসলে সেই অ্যাশকে মারতে লোক পাঠিয়েছিল, কারণ অ্যাশ ইমানের ব্যাপারে অনেক তথ্য জেনে গিয়েছিল, আর যদি সে সবাইকে এগুলো বলে দিত তাহলে তাদের এই টাকা চুরি বন্ধ হয়ে যেত। ইমান এটা শুনে ইবুকে বলে, আজ থেকে আমি আর তোমার সাথে কাজ করব না, তুমি এই কাজের জন্য অন্য কাউকে খুঁজে নিও। এটা বলেই ইমান সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ইবু যারা বলে ওঠে, আমি এটাও জানি তুমি ইন্টার্নকে পছন্দ করো, আর এমনও তো হতে পারে এরপরে হঠাৎ করেই ইন্টার্নের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আসলে ইবু যারা ইমানকে তার সাথে কাজ করানোর জন্য ব্ল্যাকমেইল করছিল। হাসপাতাল থেকে ফিরে ইন্টার্ন তখন গোসল করছিল, কারণ তার সারা শরীরে অ্যাশের রক্ত লেগেছিল। বাথরুম থেকে বের হতে হতেই ইন্টার্ন দরজায় কারো আসার শব্দ শুনতে পায়। বাইরে তাকিয়ে দেখে এটা আইরিন ছিল। আইরিন ভেতরে ঢুকে ইন্টার্নকে বলে, তুমি চোখের সামনে যা দেখেছো সেটা দেখে ভয় পাওয়া অনেক স্বাভাবিক, তাই তোমার যতদিন ইচ্ছা তুমি ছুটি কাটাতে পারো। কিন্তু ইন্টার্ন বলে, আমার ছুটির প্রয়োজন নেই, তোমরা কি কিছু জানতে পেরেছো? আইরিন বলে, অ্যাশ এর আগে কোথায় চাকরি করত সেটা কি তোমাকে কখনো বলেছে? ইন্টার্ন বলে, হ্যাঁ, অ্যাশ এর আগে গারোরা ব্যাংকে ছিল। কিন্তু আইরিন বলে, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এই নামে কেউ গারোরা ব্যাংকে কখনোই চাকরি করেনি, এমনকি অ্যাশের আসল নাম কি সেটাও আমরা জানি না। তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। যে আইডি প্রুফ আমাদের কাছে আছে সেগুলো সবই নকল। এটা শুনে ইন্টার্ন বেশ চমকে যায়। পরের দিন দেখা যায় একজন নার্স হাসপাতালে ঢুকেছে এবং তার হাতে একটা ওয়াকিটকি ছিল। ওয়াকিটকিতে পুরুষ কণ্ঠে একজন বলছিল, দ্রুত অ্যাশকে নিয়ে সেখান থেকে চলে আসো। আর সেই নার্স কিছুক্ষণের মধ্যেই অ্যাশকে তার বেড সহ সেখান থেকে নিয়ে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ইন্টার্ন হাসপাতালে আসে অ্যাশকে দেখতে, কিন্তু সেখানে এসে তার সাথে সেই পুলিশ অফিসারের দেখা হয়। আর অফিসার ইন্টার্নকে বলে, কেউ অ্যাশকে আগেই এখান থেকে সরিয়ে ফেলেছে। এটা শুনে ইন্টার্ন তার গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করে। আর রাস্তায় হঠাৎ করেই তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল আসলে হ্যাকারের আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া গেছে, আর এই মেসেজটা পাঠিয়েছিল অ্যাশ। এটা দেখে ইন্টার্ন তখন গাড়ি নিয়ে সে ফলো করতে থাকে। ইন্টার্ন তখন এই অ্যাড্রেস ফলো করে ইমানের বাড়িতে চলে আসে। সেখানে এসে ইন্টার্ন তো জানতো না এটা কার বাড়ি, কিন্তু গেট খুলতেই ভিতরে ইমানের বাবাকে দেখে ইন্টার্ন অবাক হয়ে যায়। ইমানের বাবা ইন্টার্নকে ভেতরে নিয়ে আসে। তখন ইন্টার্ন তার কাছে সবকিছু সত্যি জানতে চায়। ইমানের বাবা ইন্টার্নকে ছোটবেলা থেকেই চিনতো, আর সে জানে ইন্টার্ন সবসময় ইমানের ভালো চেয়ে এসেছে, তাই সে সবকিছু সত্যিটাই বলে দেয় ইন্টার্নকে। এমনকি সে ইমানের কম্পিউটারের সামনে ইন্টার্নকে নিয়ে আসে। ইমানের কম্পিউটার সবসময় অন থাকতো, তাই ইন্টার্ন কিবোর্ডে চাপ দিতেই তার স্ক্রিন অন হয়ে যায়। আর সেখানে দেখা যাচ্ছিল ইমান কতগুলো ব্যাংক থেকে টাকা চুরি করছে। এটা দেখে তো ইন্টার্ন নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ইমানের বাবা বলে, আমার ছেলে হয়তো এমন কখনোই হতো না যদি না আমি অসুস্থ হতাম। অন্যদিকে ইমান তখন সেই গুন্ডাদের আস্তানায় ইবুকে মারার প্ল্যান করছিল। হঠাৎ করে তখন ইমানের ফোনে ইন্টার্নের মেসেজ আসে। ইন্টার্ন তাকে তাদের ছোটবেলার সেই ইন্টারনেট ক্যাফেতে দেখা করতে ডেকেছে। ইমানও তাই সাথে সাথেই বেরিয়ে পড়ে ইন্টার্নের সাথে দেখা করতে। সেখানে আসার পর ইন্টার্নের কথায় ইমান বুঝতে পারে
সে সবকিছু জেনে গেছে। ইন্টার্ন অনেক কান্নাকাটি করছিল, কারণ সে কখনো এমন কোনো কিছু ইমানের থেকে আশা করেনি। কিন্তু ইমানেরও বলার মতো কিছুই ছিল না, তাই সে সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে আর তার বাবার উপর রাগ করতে থাকে কেন সে ইন্টার্নকে এই সব কিছু বলেছে। ইমান তার বাবাকে অনেক বেশি কথা বলে আবারও বাড়ি থেকে বের হয়ে আসে। ইমানের বাবা তার ছেলের কথায় এবার অনেক কষ্ট পায়। ইন্টার্ন সরাসরি ব্যাংকে আসে আইরিনের সাথে দেখা করতে আর তাকে সবকিছু খুলে বলে, কিন্তু ইন্টার্ন বাইরে যাওয়ার সাথে সাথেই আইরিন ফোন করে কাউকে সবকিছু জানিয়ে দেয়। পরের দিন রাতে ইমান তার বাবাকে নিয়ে রেল স্টেশনে আসে আর সেখান থেকে একটা টিকিট কিনে নিয়ে তার বাবার হাতে দিয়ে বলে, আজকে রাতে তুমি একটা হোটেলে ঘুমাবে, আর যদি আমি কাল সকালের মধ্যে ফিরে না আসি তাহলে তুমি এই শহর ছেড়ে চলে যাও। আর এদিকে ইন্টার্ন সেদিন তার সাথে করে সেই পুলিশ অফিসার আর দুজন সাইবার সিকিউরিটি অফিসারকে নিয়ে ব্যাংকের সার্ভার রুমে আসে। আর এবার ইমান পুরোপুরি ফেসে গেছে। সকাল হতেই ইমান সেই দেবার লোকেদেরকে নিয়ে ইবুকে মারতে বের হয়ে পড়ে। আসার আগে কাদাক ইমানকে একটা বন্দুক দেয় তার নিজের সেফটির জন্য। আর কিছুক্ষণ পরই তারা সবাই মিলে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসে যেখানে ইবু ব্রেকফাস্ট করছিল। আর ইমানদের প্ল্যান মতোই তারা রেস্টুরেন্টের দুই পাশ থেকে ভিতরে ঢুকে ইবু আর তার বডিগার্ডকে ঘিরে ধরে, কিন্তু ইবুর লোকেরা ইমান আর কাদাককে বন্দুকের মুখে জিম্মি করে রাখে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে দেখা যাচ্ছিল যেদিন ম্যানেজার রেজাকে মেরে ফেলা হয়েছিল সেদিন পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে নামতেই দেখা যায় ভেতরে ইবু বসেছিল। তার মানে ইবুর আদেশেই সেদিন রেজাকে মেরেছিল। আর যে রেজাকে গুলি করেছিল সে আর কেউ না, কাদাকই ছিল। আসলে কাদাক ইবুর হয়ে কাজ করত, কিন্তু এটা কেউ জানতো না। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ইমানকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আর তার পাশে কাদাক দাঁড়িয়েছিল। আর এখন ইমান খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিল আসলে কাদাক ইবু জারাকে আগে থেকেই সবকিছু বলে দিয়েছিল, এজন্যই তার বডিগার্ডরা প্রস্তুত ছিল। ইমান কাদাকের উপর রাগ করতে থাকে আর বলে, তোমার মতো বন্ধু যেন কারো না হয়, কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছ। ইবু তখন বলতে থাকে, কাদাক ছোটবেলা থেকে অনাথ ছিল আর ওকে আমি আমার কাছে রেখেই বড় করেছি, আর তাই খুব স্বাভাবিকভাবেই সে আমার পক্ষেই থাকবে। ইবু তখন টিভি অন করলে দেখা যায় নিউজে দেখাচ্ছিল পুলিশ ইমানের বাড়ি থেকে অনেক টাকা এবং দামি জিনিসপত্র উদ্ধার করেছে। ইবু তখন বলে, এই সব কিছু ইন্টার্নের জন্যই হচ্ছে, আমার উচিত ছিল আরো আগেই ইন্টার্নকে মেরে ফেলা। তখন ইমান বলে, তোমরা এত চেষ্টা করেও হয়তো শেষ রক্ষা পাবে না, কারণ পুলিশ যখন আমার কম্পিউটার চেক করবে সেখানে তোমার অ্যাকাউন্টে পাঠানো সব টাকার প্রমাণ সেখানেই পেয়ে যাবে, তাই তোমরাও আমার সাথে এই কেসে ফেসে যাবে। ইমান যখন এগুলো বলছিল ঠিক তখনই সে দেখতে পায় তার সামনে ওসমান আসছে আর সে তার সাথে করে ইমানের পুরো কম্পিউটারের সেটআপটাই তুলে নিয়ে এসেছে। তার মানে এখন আর পুলিশের হাতে ইবুর বিপক্ষে কোনো প্রমাণ থাকবে না, এমনকি সব প্রমাণ এখন শুধু ইমানের বিরুদ্ধে। তাই হতাশ হয়ে ইমান এবার ইবুকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? তখন ইবু বলে, বেশি কিছু না, আমাকে শুধু তোমার হ্যাকিং করার পদ্ধতিটা শিখিয়ে দাও। ইমান প্রথমে কিছুতেই রাজি হয় না তাদেরকে হ্যাকিং শেখাতে, কিন্তু তখন কাদাক বাইরে থেকে কিছু ইঁদুর নিয়ে এসে সেগুলো একটা বস্তায় ভরে ইমানের মুখ সেই বস্তার মধ্যে ঢুকিয়ে দেয়। ইঁদুরগুলো ভয়ে ইমানের মুখ খামচে দিচ্ছিল, তাই অবশেষে ব্যথায় ইমান রাজি হয়ে যায় তাদেরকে হ্যাকিং শেখাতে। কাদাক ইমানের পিসি তার সামনে নিয়ে আসে আর একটা ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে থাকে, যাতে পরবর্তীতে তারাও এই ভিডিও দেখে ব্যাংক থেকে টাকা চুরি করতে পারে। ইমান স্টেপ বাই স্টেপ তার সবগুলো প্রসেস ফিল আপ করে টাকাটা চুরি করে। আর ইমানের কাজের সম্পূর্ণ প্রসেস রেকর্ড করার পর কাদাক ইমানকে নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে আসে। ইমান বুঝতে পারছিল এখন অবশ্যই তাকে মেরে ফেলা হবে। ঠিক ম্যানেজার রেজার মতো তাকেও ব্যবহার করে ইবু রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। কাদাক ইমানের দিকে বন্দুক তাক করে বলে, আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছিলাম, কিন্তু তোমাকে এতবার বোঝানোর পরেও তুমি আমার কথা শোনোনি, যার জন্য আজকে বাধ্য হয়ে আবার তোমাকে মারতে হচ্ছে। ইমান কথাগুলো শুনে অনেক কাঁদতে থাকে। ইমান বুঝতে পারছিল এটাই হয়তো তার জীবনের শেষ দিন, আর তাই এক মুহূর্তে তার চোখের সামনে জীবনের সব ভালো মুহূর্তগুলো সেই সাথে কাদাকের সাথে কাটানো তাদের একসাথের মুহূর্তগুলো ভেসে ওঠে। ইমান যখন এসব কিছু ভাবছিল ঠিক তখনই সে তার সামনে একটা ছোট্ট পাথর দেখতে পায়। কাদাক ইমানকে শুট করতে যাবে, ঠিক তখনই একটা ট্রেন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ট্রেনের শব্দে কাদাকের মনোযোগ নষ্ট হলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইমান সেই পাথরটা তুলে নিয়ে কাদাকের উপর হামলা করে। প্রচন্ড ব্যথায় কাদাক মাটিতে পড়ে যায় আর ইমান সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কাদাক ইমানের দিকে গুলি ছুড়ে তাকে মারার জন্য, কিন্তু ব্যথার কারণে তার নিশানা ঠিক ছিল না। ইমান উঠে যখন পালাচ্ছিল কাদাকও তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর ঠিক তখনই একটা রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে কাদাক সেখানেই মারা যায়। অন্যদিকে তখন আমরা দেখতে পাই একটা হোটেলের টেকনোলজি মিনিস্টার একটা মেয়ের সাথে ছিল। তখন সেখানে ইবু এসে মেয়েটাকে কিছু টাকা দেয়। আসলে ইবুই এই মেয়েটাকে মিনিস্টারের কাছে পাঠিয়েছিল। মিনিস্টার ইবুকে বলে, আমি তোমাকে ভয় পাই না, তাই আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই ইবু সেখানে থাকা একটা ফুলদানি থেকে গোপন ক্যামেরা বের করে
মিনিস্টারকে বলে, তোমার আমাকে না বরং নিজের জনগণকে ভয় পাওয়া উচিত, কারণ তুমি এতক্ষণ এই রুমে যা যা করেছো সবকিছু এই ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আর যদি তুমি না চাও যে আমি এগুলো তোমার জনগণের সামনে নিয়ে আসি, তাহলে আমি যা বলবো সেটাই শুনতে হবে। আসলে ইবু এখানে নিজেকে রাজনীতিতে জড়াতে মিনিস্টারের সাহায্য চায়। এরপর আমরা ইমানের মাকে দেখতে পাই। সে সকালে যখন বাড়ির বাইরে এসে গেট বন্ধ করছিল, ঠিক তখন তাদের গাড়িতে কিছু রক্তের দাগ দেখতে পায়। এটা দেখে গাড়ির দরজা খুলতেই সে দেখে ভেতরে ইমান আহত অবস্থায় পড়ে আছে। ইমানের মা তাকে উঠিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ পর ইমানের জ্ঞান ফিরলে তার মা তাকে জিজ্ঞেস করে, নিউজে তোমার ব্যাপারে যেগুলো দেখাচ্ছে সেগুলো কি সত্যি? ইমান মাথা নিচু করে বলে হ্যাঁ। এটা বলে ইমান সেখান থেকে চলে যাচ্ছিল। আর সে তার মাকে বলে, যদি তুমি চাও তাহলে পুলিশকে ডাকতে পারো। কিন্তু ইমানের মা বলে, আমি কেন পুলিশ ডাকবো? আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। যদি তুমি আমাকে নিয়ে চিন্তায় থাকতে তাহলে তুমি ছোটবেলায় আমাকে রেখে চলে আসতে না। তখন ইমানের মা বলে, আসলে আমি টাকার জন্য তোমার বাবা আর তোমাকে ছেড়ে আসিনি। তোমার বাবার আচরণে দিন দিন আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। আমি তার কাছ থেকে ডিভোর্স চেয়েছিলাম, কিন্তু তার শর্ত ছিল আমি আর কখনো তোমার কাছে যেতে পারবো না। আর আমি আজ পর্যন্ত প্রতিটা দিন এই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করি, কিন্তু তোমার বাবার সাথে আমার দম বন্ধ হয়ে আসছিল। এটা শুনে ইমান ইমোশনাল হয়ে পড়ে আর সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই সে টিভিতে দেখে নিউজে দেখাচ্ছিল ইবু যারা নতুন ইলেকশনে অংশগ্রহণ করছে। এটা দেখে ইমান বুঝতে পারে যেহেতু এখন ব্যাংক থেকে টাকা চুরি করার পদ্ধতি ইবুর কাছে আছে, সেই সাথে যদি সে নিজেও মিনিস্টার হয়ে যায় তাহলে আর তাকে থামানোর মতো কেউ থাকবে না। এই শহরের প্রত্যেকটা মানুষের পরিশ্রমের টাকা ইবু তার নিজের মতো করে চুরি করবে, কিন্তু ইমান এটা কিছুতেই চাচ্ছিল না। এদিকে তখন আমরা দেখতে পাই ব্যাংকের ভেতর থেকে ইন্টার্ন সার্ভার রুম থেকে তাদের ব্যাংকে হওয়া চুরির ডিটেলস বের করছিল। এমন সময় সে খেয়াল করে একটা বড় অংশের টাকা যারা ফাউন্ডেশনে অর্থাৎ ইবুর যে সংস্থা ছিল সেই নামে ট্রান্সফার হয়েছে। এটা দেখেই ইন্টার্ন বুঝতে পারে আসলে ইমানের সাথে কে জড়িত ছিল। কিন্তু ঠিক তখনই সাইবার সিকিউরিটির দুইজন অফিসার এসে ইন্টার্নের দিকে বন্দুক তাক করে তাকে আইরিনের রুমে নিয়ে আসে। আর ইন্টার্ন বুঝে যায় এই সব কিছুতে আইরিনও জড়িত ছিল। আইরিন এবার এক এক করে সবকিছু ইন্টার্নকে খুলে বলতে থাকে। সে বলে, আমাদের ব্যাংকটা পুরোটাই একটা ফ্রড সিস্টেমে এটাকে বানানো হয়েছিল কালো টাকা সাদা করার জন্য, কিন্তু এই ব্যাপারে ব্যাংকের বেশিরভাগ এমপ্লয়ি কিছুই জানে না। ম্যানেজার রেজার দায়িত্ব ছিল সেই সব বড় বড় ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করা, কিন্তু দিনে দিনে রেজা অনেক বেশি লোভী হয়ে যায়। সে তার ক্লায়েন্টদেরকে ব্ল্যাকমেইল করতে শুরু করেছিল আর এজন্যই তাকে মেরে ফেলা হয়েছে। এরপর আইরিন ইন্টার্নকে বলে, তুমি এখনো শুধুমাত্র আমার জন্যই বেঁচে আছো, তা না হলে অ্যাশের সাথে ওই দিন তোমাকেও মেরে ফেলা হতো। তাই ইবুর সাথে শত্রুতা না করে আমাদের সাথে মিলে কাজ করো, তোমার কোনো কিছুর অভাব হবে না। কিন্তু ইন্টার্ন এই দুর্নীতিতে নিজেকে জড়াতে চায় না, তাই সে আইরিনের মুখের উপরে না করে দেয়। ঠিক তখনই ব্যাংকে ইমান প্রবেশ করে আর সেখানে থাকা সিকিউরিটি গার্ডকে একটা ছুরি দিয়ে জিম্মি করে নেয়। তারপর সে গার্ডের হাত থেকে মেশিন গান কেড়ে নিয়ে ফাঁকা জায়গায় গুলি করতে শুরু করে। গুলির শব্দ আইরিনের কেবিনেও শোনা যায়। তখন অন্য সিকিউরিটি অফিসাররা জানায় ব্যাংকে ইমান ঢুকেছে আর সেই এগুলো করছে। ব্যাংকের সিকিউরিটি অফিসাররা দৌড়ে ইমানের সামনে আসে, কিন্তু ইমান তখন সেই গার্ডকে ডাল বানিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছিল। সে যখন ওই গার্ডকে ঠেলে ফেলে দিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, তখন সিকিউরিটি অফিসাররা তার উপর গুলি করে, কিন্তু ভাগ্যক্রমে এবার সে বেঁচে যায়। ইমান দৌড়ে উপরের সার্ভার রুমের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ করে পেছন থেকে একটা গুলি এসে তার পিঠে লাগে। সিকিউরিটি অফিসার বুঝতে পারছিল ইমানের গুলি লেগেছে, তাই সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে আসে, কিন্তু কাছে আসতেই দেখে সেখানে ইমান নেই। ট্রেন স্টেশনে তখন ইমানের বাবা ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল। এমন সময় সে সেখানে থাকা টিভিতে নিউজে দেখতে পায় যেখানে দেখানো হচ্ছিল ইমান বিনটেক ব্যাংকে চুরি করার জন্য অস্ত্র নিয়ে হামলা করেছে। আর এতক্ষণে ব্যাংকের বাইরে পুলিশের স্পেশাল ফোর্স চলে এসেছে। ভিতরে থাকা ইমান একজন গার্ডের এক্সেস কার্ড ছিনিয়ে নিয়েছিল যাতে সে সার্ভার রুমে ঢুকতে পারে। ইমান জানতো বেশিক্ষণ সে এখানে থাকতে পারবে না, হয়তো পুলিশ তাকে খুব দ্রুত ধরে ফেলবে, কিন্তু তার আগেই তাকে ব্যাংকে থাকা সার্ভারের ম্যালওয়্যার ডিলিট করতে হবে, তা না হলে ইবু আর তার লোকেরা আজীবন ব্যাংক থেকে সাধারণ মানুষের টাকা চুরি করে যাবে। ইমানের প্ল্যান ছিল ভাইরাস ডিলিট করে দেওয়ার পর সে পুলিশের কাছে সারেন্ডার করবে। এরপর সে সার্ভারে থাকা তার ভাইরাস খুঁজতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে তার পেছন থেকে বন্দুক লোড করার শব্দ শুনে ইমান সেদিকে তাকালে দেখতে পায় ইন্টার্ন তার দিকে বন্দুক তাক করে আছে। ইন্টার্ন তখন ইমানকে বলে সার্ভারের কাছ থেকে সরে যাও, কিন্তু ইমান প্রথমে তার কথা শুনতে রাজি হচ্ছিল না। গুলি লাগার কারণে ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু ইন্টার্নও তার কোনো কথা শুনতে রাজি না। সে ইমানকে দ্রুত সার্ভার থেকে দূরে সরতে বলে, তাই বাধ্য হয়ে ইমান সেখান থেকে দূরে সরে এসে বসে পড়ে আর বলে বাইরের সবাইকে ইবু জারার ব্যাপারে আসল পরিচয় জানাতে হবে। ইবুর কথা শুনে
শুনে ইন্টার্ন কিছুটা অবাক হয়ে যায়। আর তখন ব্যাংকের বাইরে ইমানের বাবা চলে এসেছিল। সে পুলিশদেরকে ডেকে বলে, আমি ইমানের বাবা, আমাকে আমার ছেলের সাথে কথা বলার ব্যবস্থা করে দিন। আর তখন ইমানের বাবাকে ব্যাংকের সব স্পিকারের সাথে কানেক্ট করে দেওয়া হয়। ইমানের বাবা বলতে থাকে, তুমি যা কিছু করেছো তা সবাই জেনে গেছে, আর আমি জানি তুমি এই সব কিছু আমার অসুস্থতা এবং আমার নেওয়া লোন পরিশোধ করার জন্য করনি। যদি তুমি ছোটবেলায় তোমাকে তোমার মায়ের সাথে যেতে দিতাম তাহলে হয়তো তোমার জীবনটা এমন হতো না। আমি সবসময় জীবনে অনেক তাড়াতাড়ি হার মেনে নিয়েছি, আর আমার ব্যর্থতার ভার তোমাকে টানতে হয়েছে। আমি আমার নিজের ভুল সবসময় অন্যদের উপর চাপানোর চেষ্টা করেছি, কিন্তু আমি জানি আমার ছেলে হিসাবে তুমি কেমন। তাই এই সব কিছু এখন থামিয়ে দাও। যা হয়ে গেছে সেগুলো পরিবর্তন করা তো সম্ভব না, কিন্তু আমরা একটা নতুন শুরু করতে পারি। এগুলো বলেই ইমানের বাবা বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর ভেতরে তখন এই সব কথাগুলো শুনে ইন্টার্ন ইমানের দিক থেকে বন্দুক সরিয়ে নেয়। ইন্টার্ন বলে, দ্রুত সার্ভার থেকে তোমার ভাইরাসগুলো ডিলিট করে দাও। তখন ইমানও উঠে দাঁড়িয়ে সার্ভার থেকে তার ভাইরাসগুলো খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ইমান তার ভাইরাস পেয়েও যায়, আর সেটাকে ডিলিট করে দেওয়ার সাথে সাথেই ইমানের পার্সোনাল কম্পিউটারে থাকা হ্যাকিং সিস্টেম থেকেও সবকিছু ডিলিট হয়ে যায়। তার মানে এখন আর চাইলেও ইবু ব্যাংক থেকে টাকা চুরি করতে পারবে না। আর অন্যদিকে ইন্টার্ন ইবু জারার সকল অনৈতিক ব্যাংক অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে লিস্ট করতে থাকে, যাতে সেগুলো পুলিশের কাছে প্রমাণ হিসেবে দেওয়া যায়। কিন্তু ততক্ষণে আইরিনের সিকিউরিটি গার্ড সার্ভার রুমে চলে আসে। গার্ডকে দেখে ইমান তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আগে থেকে গুলি লাগাই ইমান এমনিতেই দুর্বল হয়ে গিয়েছিল, তাই গার্ড খুব সহজেই তাকে মারতে পারছিল। এটা দেখে ইন্টার্ন এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তাদের তিনজনের মধ্যেই প্রচুর লড়াই হতে থাকে। মারামারির এক পর্যায়ে গার্ড সেখানে থাকা একটা বন্দুক তুলে নিয়ে ইন্টার্নের দিকে তাক করে, আর যখন সে গুলি করতে যাবে ঠিক তখনই ইমান ঝাঁপিয়ে পড়ে ইন্টার্নকে সেখান থেকে সরিয়ে দেয়। গুলিটা এসে ইমানের গায়ে লাগে। গুলি লাগাতেই ইমান মাটিতে ঢলে পড়ে। ইন্টার্ন এটা দেখে ছুটে এসে ইমানের মাথা তার কোলে তুলে নেয়। ইমান তখন বলতে থাকে, আমার বাবার খেয়াল রেখো। আর তখন ইমানের চোখের সামনেই ইন্টার্নের সাথে কাটানো তাদের ছোটবেলার মধুর স্মৃতিগুলো ভেসে উঠছিল। আর এভাবেই কিছুক্ষণ পরে ইমান তার চোখ বুজে ফেলে। আর তখন বাইরে থাকা পুলিশ অফিসাররা গোলাগুলির শব্দ শুনে ভিতরে এসে সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করে। এরপর আমরা দেখতে পাই ইমানকে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এরপর আমরা নিউজে দেখতে পাই ইবু জারার সব ফেক অ্যাকাউন্টগুলো সবার সামনে চলে এসেছে, আর সে যেই পার্টির হয়ে ইলেকশনে লড়তে যাচ্ছিল তারা তাকে দল থেকে বের করে দিয়েছে। এদিকে বিনটেক ব্যাংকের সত্যিটাও সবার সামনে চলে এসেছে, যে এতদিন ধরে এই ব্যাংক মানুষের সাথে প্রতারণা করে এসেছে। নিউজে আরো দেখানো হয় ব্যাংকের হেড আইরিন এখনো নিখোঁজ, আর তাকে পুলিশ খুঁজছে। আর আক্রমণকারী ইমান খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল, এজন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছিল, কিন্তু মাঝপথ থেকে সে গায়েব হয়ে গেছে। এরপর আমরা বেশ কিছুদিন পরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে ইমানকে একটা বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছিল। ইমানের জ্ঞান ফিরতেই সে তার রুম থেকে বাইরে বের হয়ে আসে। সে দেখতে পায় সে কোনো একটা জঙ্গলের মধ্যে ছিল, আর সেখানে তার বয়সী আরো ছেলেমেয়েরা অনেকগুলো কম্পিউটার নিয়ে কিছু একটা করছিল। আর তখনই সেখানে আমরা আরেকজন লোককে দেখতে পাই, যার হাতে এক বিশাল ট্যাটু আঁকানো ছিল, এমনকি লোকটার কানে দুলও পড়া ছিল। লোকটার কাছে আসতেই ইমানের চোখগুলো বড় বড় হয়ে যায়। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এই লোকটা আর কেউ না, এটা অ্যাশ ছিল। অ্যাশ ইমানের সামনে এসে তাকে বলে, ওয়েলকাম টু ডিজিটাল কার্মা। আর এখানেই আমাদের এই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন, আর সেজন্যই আমরা এই গল্পটাকে আপনাদের সামনে সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তবে এই সিরিজের লাস্ট এপিসোডটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, আর সেই সাথে ডিজিটাল কার্মার যে একটা টুইস্ট, এটাও অনেক ইন্টারেস্টিং। অ্যাশ আর ইমান হয়তো এবার একসাথে হয়ে কাজ করবে, কিন্তু তাদের পরবর্তী টার্গেট কি? আর খুশির ব্যাপার হলো এই বছরের জানুয়ারিতেই এই সিরিজের সেকেন্ড সিজনটাও রিলিজ পেয়েছে। আর তাই আমরা যদি আপনাদের ভালো সাড়া পাই এই ভিডিওতে, তাহলে অবশ্যই আপনাদের জন্য সেকেন্ড সিজন এক্সপ্লেন করা শুরু করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আর হ্যাঁ, নিশ্চয়ই দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।